করা উচিত রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে। কিভাবে আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারি, আর আমরা কি আদৌ করোনা থেকে মুক্ত হব কিনা, এই বিষয়ে দর্শকদের সামনে দর্শকরা গভীর আগ্রহে বসে আছেন আপনার কথা শুনবার জন্য। বিমল দা, আপনি বলেন। ধন্যবাদ আলী ইউসুফ, ধন্যবাদ ম্যানেজিং টিভিবিডি, যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে কষ্ট করে এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশ অনুযায়ী ঘরে থাকুন, নিজে বাঁচুন, প্রতিবেশীকে বাঁচতে দিন। আলী ইউসুফ তার প্রারম্ভিক যে কথা দিয়ে শুরু করেছেন, এটি আমার মনে দাগ কেটেছে। কেমন বলেছেন যে 1971 সনে মুক্তিযুদ্ধের সময় আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই সময় ছিল মার্চ মাসের 25 তারিখ। ঠিক আবার 2020-এর আমরা স্বাধীনতা দিবস অর্থাৎ 26 তারিখ পার করি, আমরা আবার করোনার সময়টা ধরেছি। অর্থাৎ এর মধ্যে একটা মেলবন্ধন আছে। এখানে দুটো বিষয় দুরকম। মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, এখানেও মৃত্যু ঝুঁকি আছে। আর করোনায় যে স্বেচ্ছাসেবক হিসাবে যে কথাগুলো আজ ইউসুফ বলেছে, যে লাশ দাফন করে শ্মশানে সৎকারের জন্য অক্সিজেন নিয়ে যাওয়া, খাদ্য নিয়ে যাওয়া, গোসল করানো, দাফনের সময় গোসল করানো, হিন্দুদের লাশ সৎকারের আগে তাকেও স্নান করানো, এই নানাবিধ কাজ যখন আমরা করেছি, তার মধ্যে একটা মৃত্যু ঝুঁকি আছে। এটা কিন্তু জেনে শুনেই কিন্তু আমরা হাত দিয়েছি। যেমন 1971 সনে মুক্তিযুদ্ধের যে মৃত্যু ঝুঁকির সময় যে কাজগুলো করেছি, আস্তে আস্তে কেন জানি আমরা ভুলে যাচ্ছি, মানে আমি ভুলে যাচ্ছি মুক্তিযুদ্ধের সময়ের কথা, সেই দুঃখের কথা, বেদনার কথা, জাতির যে যন্ত্রণা ছিল মুক্তিযুদ্ধের সময়, যারা এখনো জীবিত আছে। আমাদের কাছে কিছুটা ধোয়াটাই, আমাদের কাছে কিছুটা আফসা হয়ে গেছে 50 বছরে। আমি এই যুক্তিতেই বলছি যে এখন যে করোনা কাল আছে 2021, কিছুদিন পর আমরা তো পৃথিবীর মানুষ বাঁচবে, এটা শিওর, কিন্তু আবার কিছুদিন পর দেখা যাবে যে করোনা নিয়ে আর কোনো কথা হচ্ছে না। এটাই প্রকৃতির নিয়ম। আমি যেমন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে সেই যে ঘটনাগুলো, সেই করোনার সময় মুক্তিযুদ্ধের সময় যে লাশ দাফন করেছি, আমার সহযোদ্ধা একজন মুসলমান, তার জানাজায় আমি দাঁড়িয়েছি, তাকে মাটি দিয়েছি, তার মিলাদ অনুষ্ঠানে গিয়েছি, এবং মুক্তিযুদ্ধের পর যদি কোনো মুক্তিযোদ্ধা মারা গেছে তার মিলাদ অনুষ্ঠানে গেছে, দাফনে গিয়েছি, রাষ্ট্রীয় সালামে গিয়েছি, সব কিছু গিয়েছি। কিন্তু আস্তে আস্তে সেগুলো যদি ভুলে যাচ্ছে, আর মনে আসছে না। আবার এই করোনার সময় আমাদের যে দুঃখ কষ্টের কথাগুলো, সেগুলো আমাদের ভিতর থেকে যেমন চলেও যাবে, এটা মনে হয় আর কি। কিন্তু মনে হয় আমরা যখন ওই যে কথায় আছে, মানুষ যখন কষ্টে থাকে তখন মানুষ কষ্টের বিষয়টা বোঝে, যখন সুখে চলে আসে তখন সেই কষ্টের কথাটা মানুষ ভাবতে চায় না। এটাই মানুষের নিয়ম, এটাই মানুষের স্বভাব। আচ্ছা দাদা, আপনাকে একটু থামিয়ে বলি, দাদা আপনার বয়স বর্তমানে কত? 69 বছর। 69 বছর বয়স। অর্থাৎ আমরা যেরকম মনে করি যে একজন যোদ্ধা হবে, তার বয়স হবে 18 থেকে 25, 30, 35, সর্বোচ্চ 40, এরকম। কিংবা করোনা যোদ্ধা, স্বেচ্ছাসেবক যারা আছে, স্বেচ্ছায় শ্রম দিচ্ছে আমাদের শহরে, স্বেচ্ছাসেবক বলতে যে মুখগুলোকে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এই একেবারে তরুণ, যুবক, এরকম বয়সে ছেলে মেয়ে আছে। তো এই যে ছেলেমেয়েরা ময়মনসিংহে কাজ করছে, তাদের বয়সও দেখা যাচ্ছে যে 18, 20, 25, 30, 35 এর মধ্যেই যে স্বেচ্ছাসেবক গুলো কাজ করছে। কিন্তু এই যে এত মানে বিশাল একটি বয়সের ব্যবধান, সেখানে আপনার বয়স হচ্ছে 69 বছর। এই 69, 60 বছর, 50 বছরের উপরের মানুষদেরকে বলা হচ্ছে আপনারা করোনা থেকে রক্ষা পেতে নিজেদেরকে একটু সুরক্ষায় রাখুন, আপনারা ঘর থেকে বের হবেন না,
বয়স বেশি হলে নানা কিছু সমস্যা বা স্বাস্থ্যগত ঝুঁকি থাকে। তো এই যে আপনি 69 বছর বয়সে একজন স্বেচ্ছাসেবকের তকমা নিয়ে যুদ্ধ করছেন, এখানে কি আপনার পরিবার থেকে কোনো বাধা আসে না, কিংবা নিজের ভয় আপনাকে কোনো বাধা দেয় না? এটা প্রথমে এইভাবে বলি আর কি। তো সত্য কথাই বলতে হয়, যেমন আমার পরিবার থেকে আমার ছেলে মেয়েরা তো অবশ্যই বলবে, কেউ কি আর বাবাকে হারাতে চায়। আমি তাদেরকে বলেছি, দেখো, আহ, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যদি যুদ্ধে মারা যেতাম তাহলে তো তোমরা এই বাবা মা পেতে না। মনে করো আমি তোমাদের কাছে যুদ্ধে আছে। যুদ্ধে আছি, আমি যতদিন বাঁচি তোমাদের কাছে বাঁচবো, কিন্তু তো বললো যে বাবা সাবধান। হ্যাঁ, এটা বলতে পারো যে আমি কিভাবে সাবধান বা অবলম্বন করেছি। দেখুন, আপনারা মাস্ক ব্যবহার করে আপনারা সরকারি নিষেধ, সরকারি যে বাধ্যবাধকতা মানছেন, আমিও সেটা মানছি। কিন্তু আমি আমার নিজেকে এই 69 বছর বয়সে আমি আমার নিজেকে যে ঠিক রেখেছি, এইটা কিভাবে, এটা শুনো। জি, এই বিষয়টি দরকার যে তার আগে দর্শক আপনাদেরকে বলছি, আবার অনুরোধ করছি, সরকার নির্দেশিত কিংবা রাষ্ট্র নির্দেশিত যে স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখবেন সব সময়, এবং সব সময় মুখে মাস্ক ব্যবহার করবেন। এবং এই মাস্ক ব্যবহারেরও বিশেষ কিছু নিয়ম আছে। এই যে আমি মাস্ক ব্যবহার করলাম এইভাবে, অনেকেই দেখা যায় যে মাস্কটি এইভাবে ব্যবহার করেন, এই নাক যদি আপনার খোলা থাকলো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, অনেকে থুতনির মধ্যে রাখেন, অনেকে এইভাবে গলায় ঝুলিয়ে রাখেন মাস্ক। হ্যাঁ, দেখা যায় মাস্ক তার সঙ্গে আছে, তিনি সঠিকভাবে মাস্কটি পরছেন না। এই সঠিকভাবে অর্থাৎ তিনি ফাঁকি দিচ্ছেন। এই করোনাকে ফাঁকি দেওয়ার কিছু নেই, একদম স্বাস্থ্যবিধি মতো যেইভাবে, অর্থাৎ ভাইরাস যাতে আপনার কোনোভাবে যেন আপনার নাকে প্রবেশ করতে না পারে, আপনার হাতের স্পর্শে যেন চোখে প্রবেশ করতে না পারে, কানে প্রবেশ করতে না পারে, কিংবা আঙ্গুলের কোনো ইশারায় কিংবা স্পর্শে সেটি যেন জিহ্বায় না থাকে। তো এই সঠিক নিয়ম মতো রাষ্ট্র নির্দেশিত সেই স্বাস্থ্য বিধিমালা মেনে চলুন এবং মাস্ক ব্যবহার করুন। সরকার ইতিমধ্যেই, বিমল দা আপনারা জানেন, সারা আমরা জানি যে সরকার গতকাল থেকে কঠিন লকডাউনের কথা বলেছে। এই যে কঠিন শব্দটি চলে এসেছে, এতদিন চলে আসতো লকডাউন, কিন্তু এখন বলা হচ্ছে কঠিন লকডাউন, শাটডাউন। অর্থাৎ লকডাউন, এই লকডাউনের মাধ্যমে কিভাবে মানুষ করোনাকে মোকাবেলা করবে, কিভাবে মানে ঘরে থাকতে হবে। এখানে লক ঘরে থেকে আমরা জানি যে এখন এই 2 দিন হলো, 2 দিন হলো যে লকডাউন শুরু হয়েছে। এর আগেও বেশ কিছুদিন লকডাউনে ছিল। এই 2 দিন হওয়ার পর পর আরেকটি কথা চলে আসে, গুঞ্জন, যে মানুষের ঘরে খাদ্য নেই, কিভাবে খাবে। এর আগে যখন যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, 9 মাস, 9 মাস কিন্তু মানুষ ঘরের ভিতর লকডাউনেই ছিল, একরকম লকডাউন ছিল, ঘরে অবরুদ্ধ ছিল। এই 9 মাস যদি চলতে পারে, 9 দিন কেন চলতে পারবে না, 90 দিন কেন চলতে পারবে না? এই বিভিন্ন সুযোগ সুবিধা, মানে নানান রকম ভাবে এই খাদ্যেরই তো দরকার, সেই খাদ্যটি তারা নানান ভাবে জোগাড় করে ফেলতে পারে। আর এই লকডাউনের কথা তো অনেকদিন যাবতই শোনা যাচ্ছিল যে লকডাউনে চলে যাবে দশ, যে কোনো সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, যেখানেই আক্রান্ত হয়েছে সেখানেই লকডাউন হয়েছে। এবং লকডাউন হয়ে চীন, যেখান থেকে করোনাটি শুরু হয়েছিল, তারা কঠিন হয়ে গেছিল। এরপর কিন্তু তাদেরকে আর পেছনে তাকাতে হয়, তারা সমগ্র রাষ্ট্র যেখানে লকডাউনে চলে গেছিল, এবং তারা রাষ্ট্রের প্রতিটি নাগরিক এই করোনাকে প্রতিপক্ষ মনে করেছে। প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয় তারা জানেন। তো আমাদের দেশের মানুষ করোনাকে এখন অবহেলা করছে। এখানে কি মানে সামাজিক ব্যর্থতা, না রাষ্ট্রীয় ব্যর্থতা, নাকি প্রশাসনিক ব্যর্থতা, নাকি রাজনৈতিক ব্যর্থতা? এই যে বারবার লকডাউন দিচ্ছে, লকডাউন খুলে দিচ্ছে, লকডাউন মানছে আবার মানছে না, কিছু মানুষ ঘরে চলে যাচ্ছে, কিছু মানুষ বাইরে চলে যাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন করোনা যোদ্ধা হিসাবে, এই বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনার অভিজ্ঞতা অনেক। এই লকডাউন বিষয়ে কিভাবে করোনাকে মোকাবেলা করা যায় সেই বিষয়টি আমাদের দর্শকদেরকে একটু বলুন। আর ইউসুফ, মূল কথার মধ্যে আলী ইউসুফ যেটা বললো যে রাষ্ট্রের যে ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা এটা কিভাবে আসে। আমি আমি রাষ্ট্রের একজন নাগরিক। এখন বাংলাদেশে 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের আমি একজন। আমি, আমার ব্যর্থতা কিন্তু রাষ্ট্রের কাছে জমা হবে, আলী ইউসুফের ব্যর্থতা রাষ্ট্রের কাছে জমা হবে।
এরকম ভাবে রাম শ্যাম যদু রহিম সমস্ত ব্যর্থতা সবার, আমি কি বলছি, রাম শ্যাম যদু রহিম আলী ইউসুফ বিমল পাল সবার ব্যর্থতাই কিন্তু রাষ্ট্রের কাছে জমা হবে। আচ্ছা, আমি যদি করোনাকে আমার প্রতিপক্ষ হিসাবে তার সঙ্গে যদি যুদ্ধ করে আমি জয়ী হতে পারি, সেই গল্পটি এখন প্রয়োজন যে আমি কিভাবে এই 69 বছর বয়সে আমি কিভাবে করোনার সঙ্গে লড়াই সংগ্রাম করি। যেমন আমি করোনা দাফন করতে গিয়েছি, শ্মশানে গিয়েছি, আমার মৃত্যু ঝুঁকি ছিল, আমার সমস্যা ছিল, কিন্তু যখনই আমি ঘরে এসেছি, ঘরে এসে আমি আমার নিজের ইচ্ছায় আমি গরম পানি, আমার যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার চুলা, সেখানে আমি নিজের ইচ্ছায় আমি সেখানে প্রায় 1 লিটার পানির মধ্যে একটু কাঁচা হলুদ, একটু আদা, লং, এলাচি, গোলমরিচ, তেজপাতা সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হচ্ছে 5-7 মিনিট, নামিয়ে বড় একটা গামছা দিয়ে, বড় একটা গামছা দিয়ে আমি সেইখানে শ্বাস নিচ্ছি। এমন গরম যে আমি এক এক সময় দেখছি যে আমার মুখটা বোধ হয় লাল হয়ে গেছে। না, সেই মুখ পোড়া হনুমানের মতো হ্যাঁ। হয়ে যাচ্ছে। হোক মুখ পোড়া হনুমান, তারপরে আবার মুখটা ফর্সা হবে, অসুবিধা নাই। এই যাত্রায় মুখ পোড়া হনুমান হই, অসুবিধা নাই। এমন অবস্থা, এমন গরম গিয়েছে। যাক, এইভাবে 5-7 মিনিট এই গরম ভাবটা যখন আমি নাক এবং মুখ দিয়ে নিলাম, নেওয়ার পর দেখলাম যে হ্যাঁ, তখন নিজেই বোঝা যায় হচ্ছে, নিজেই বোঝা যায় যে হচ্ছে। তারপর সেই লাল টকটকা, ওই যে কাঁচা হলুদ দেওয়ার কারণে লাল টকটকা সুন্দর একটা রং, অন্তত পক্ষে ½ লিটার পরিমাণ সেই পানিটা ছেঁকে আমি আস্তে আস্তে চায়ের মতন খেয়ে নিলাম। এইভাবে আমি আমার ঘরে থেকে করোনার সময় দিনে 4 থেকে 5 বার যখন এই কাজগুলো করছি, তা আমার যে বড় ছেলের বউ, সে অনেক সময় বলে যে বাবা ভাত খাবেন না? তাই আমি বললাম যে মা, ভাতটা এখানে খুব বেশি বড় প্রয়োজন নাই, খাবো, তবে এই 4-5 বার ½ লিটার পরিমাণ পানি খাওয়ার কারণে আমার এক সময় খাদ্যাভ্যাসটা পরিবর্তন হয়েছে। এমনকি আমার বাথরুমের সমস্যা হয়েছে, হোক প্রচুর গরম পানির কারণে আমার বাথরুমের সমস্যা হয়েছে। কিন্তু জানি যে বাথরুম সমস্যাটা কোনো বিষয় না, এটা দূর হয়ে যাবে, কিন্তু আমি সেই পানিটা সমানে গ্রহণ করেছি। আচ্ছা, গেল একটা বিষয়। তারপর অনেক সময় প্রাণায়াম করেছি, অর্থাৎ শ্বাসের যে ব্যায়ামটা আছে সেই ব্যায়ামটা আমি করেছি। কিভাবে? যেমন এই নাক দিয়ে 4 সেকেন্ড নেওয়ার পর 8 সেকেন্ড বন্ধ রেখে 16 সেকেন্ড ছেড়েছি, এই নাক দিয়ে আবার 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ভিতরে রেখে 16 সেকেন্ড ছেড়েছি। তারপর আবার আরেকটা ব্যায়াম আছে, আমি একটা লম্বা করে টান নিলাম, যেমন এইভাবে আমি 30 সেকেন্ড বসে রাখলাম, 40 সেকেন্ড বসে থাকলাম, মানে দমটা রেখে। পরে দেখলাম যে আমি প্রায় 40 থেকে 45 সেকেন্ড বা 50 সেকেন্ড পর্যন্ত আমি দমটা বন্ধ করে রাখতে পারি। কিন্তু বিজ্ঞানমত হিসাব হলো যে 30 সেকেন্ড যদি কেউ দমটা বন্ধ রাখতে পারে, তার ফুসফুসটা ভালো আছে। এই গেল একটা পদ্ধতি। তারপর আরেকটা পদ্ধতি হলো যে এই যে ফুসফুসটা, তাকে শক্তিশালী করার জন্য একটা লম্বা একটা দম নিতে হবে, ছেড়ে দিতে হবে। এই যে ব্যায়াম। কতগুলো ব্যায়াম, আসল কথাটা কি, এই ফুসফুসটাই তো সবচেয়ে বড় কথা, এইখানেই আক্রান্ত করবে, এইখানে। এই জন্য এই যে কতগুলো ব্যায়াম, প্রাণায়াম করেছি, ব্যায়াম করেছি, ফুসফুসের ব্যায়াম করেছি। তারপর প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই অন্তত পক্ষে, যেমন আমার বাসা থেকে 2 থেকে 3 কিলোমিটার, যেমন আজকে যে আমি অনুষ্ঠানে এসেছি, আমার বাসা থেকে এই স্টুডিও 3 কিলোমিটার, আমি কিন্তু হেঁটে হেঁটে। আমি হেঁটে এসেছি, আবার যাবার সময় হেঁটে যাব। অর্থাৎ নানান কারণে আপনি স্বাস্থ্য সচেতন ছিলেন। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল যে করোনা যে জেঁকে বসেছে, অর্থাৎ আমাদেরকে পেয়ে বসেছে, এই করোনা তো কয়েক ধাপে, আক্রমণটা আসলে কয়েক ধাপেই করেছে। প্রথমে করেছে, তারপর একটু থেমে, এখন আবার সামনে। তো গত বছর আমরা আসলে সহযোদ্ধা, আপনি আর আমি সহযোদ্ধা। আমরা করোনা সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা, সেটি অভিজ্ঞতাটা অন্যদের চাইতে অন্যরকম। আমরা সশরীরে যেরকম করোনা রোগীকে দেখেছি, হাসপাতালে রোগী কিভাবে চলে যায়, বাসায় থেকে রোগীরা কি করছে, সেই অভিজ্ঞতা আমাদের আছে। আবার হাসপাতালে কখন যেতে হয় এবং হাসপাতালে যাওয়ার পরে
সেখানে রোগীদের কি অবস্থা সেরকম অভিজ্ঞতা আমাদের আছে। আবার মারা যাওয়ার পরে সেই মৃতদেহগুলোর সাথেও আমাদের সাক্ষাৎ ঘটে। তো গতবার থেকে যেরকম গত বছর অবশ্য আপনারা জানেন, আপনি নিজেও জানেন যে আমি নিজে আক্রান্ত হয়েছিলাম। এই আক্রান্ত হওয়ার অভিজ্ঞতাটাও হয়ে যায়। তখন একজন মানুষকে মনে হয় যত ভিতরে যত সাহসী থাকুক, সাহসের সাথে আপনি মোকাবেলা করবেন। যখন একা একা ঘরে থাকবেন তখন কিছুটা ভয় অবশ্য পায়। পেয়েছি, আমিও পেয়েছি। আবার সেই ভয়টাকে আবার কাটিয়ে আবার সংগ্রামে করেছি। তারপর আমার যে সহযোদ্ধা, পারিবারিক সহযোদ্ধা, আমার স্ত্রী, সেও আক্রান্ত হয়েছিল। তো গত বছর থেকে যেটি আমরা গত বছর প্রায় ময়মনসিংহে আমরা যে টিমে ছিলাম প্রায় 35টি মতো লাশ গত বছর বলতে দ্বিতীয় তৃতীয় ধাপ তো আসলে কোনো ধাপ নাই, কারণ এটা কন্টিনিউ চলছে। তো তারপর যখন বেড়েছে তখন এটিকে একটা ধাপে আবার থেমে গেছে, মনে হয়েছে থেমে গেছে, আবার বেড়েছে দ্বিতীয় ধাপ, এখন তৃতীয় ধাপ। গত বছরের লাশের মধ্যে আমার বয়স যদি চিন্তা করি, তো আমি এখন 50 বছরে পড়েছি, 49 বছর শেষ করে 50-এর রানিং চলছে। তো আমার বয়সটা মানে আমি ঠিক মধ্য বয়সীদের মধ্যে আছি। তো আমি দেখেছি গত বছর এই যে 35 জন 37 জন লাশের মধ্যে 2 জন মানুষ আমার চেয়ে বয়সে কম ছিল। তারা 30-35 বছর তাদের বয়স ছিল। আর বাকিদের বয়স আমার চেয়ে বেশি, অর্থাৎ আপনাদের মতো বয়স ছিল, 60, 65, 80, 90 এরকম বয়স ছিল। এবং প্রত্যেকেরই আগের একটা ইতিহাস ছিল। আগের একটা কারো হয়তো কিডনি সমস্যা ছিল, কারো ডায়াবেটিক্স ছিল, এরকম। কিন্তু এখন যে মানুষগুলো মরছে সেরকম না কিন্তু। এখন সব বয়সের মানুষ মরছে। আপনি গত এক সপ্তাহে ময়মনসিংহ মেডিকেলে প্রায় 40-এর ঊর্ধ্বে মানুষ মারা গেছে, সেখানে 2 জন শিশু আছে। তো এই যে মানে করোনা তার ধরন পাল্টাচ্ছে, এবং করোনার যে প্রকাশের যে ভঙ্গিটা সেটিও পাল্টাচ্ছে। এখন আগের যে শ্বাসকষ্টটা ছিল, আগে কিন্তু শ্বাসকষ্ট ছিল না এরকম, এখন কিন্তু মানুষের করোনা আক্রান্ত হওয়ার পরপরই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। এই যে মানে করোনা দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, সমাজ আক্রান্ত হয়ে যাচ্ছে। এখানে ওই যে আগে বললাম ব্যর্থতা, অর্থাৎ করোনা যে আমাদের কাছে ভয়াবহ আকারে চলে আসলো, এটি কার ব্যর্থতা? এটি কি সামাজিক ব্যর্থতা, না ব্যক্তি পর্যায়ের ব্যর্থতা, না রাষ্ট্রের ব্যর্থতা? সেই বিষয়টি আমরা আলোচনায় আনতে চাই। কারণ আলোচনা না আসলে সেটি নিয়ে হয়তো বিতর্ক চলে আসতে পারে, যে আমরা যে কথাটি নিয়ে আসলাম সেটি ভুল নিয়ে আসলাম, কিংবা আমরা যে আমাদের আলোচনায় আনলাম সে আলোচনাটি সঠিক ছিল। এই যে ব্যর্থতা, করোনাকে মোকাবেলা করতে আমরা ব্যর্থ হচ্ছি। যে প্রশাসনিক ভাবে যে বিষয়টি বলা হচ্ছে, এই যে একবার গাড়ি খুলে দিচ্ছে, গণপরিবহন বন্ধ করে দিচ্ছে, আবার গণপরিবহন খুলে দিচ্ছে। অর্থাৎ আপনি ঘরে থাকবেন, গণপরিবহন খোলা। আপনি ব্যাংক খুলে দিয়েছেন, আবার ঘর থেকে বের হতে পারবেন না, বের হলে জরিমানা। তাহলে ব্যাংকে টাকা আনতে যাবে কে? ব্যাংকটি কেন খোলা রেখেছেন? আমি তো ব্যাংকে টাকা আনতে যাব, কিংবা টাকা রাখতে যাব, কিংবা আনতে যাব। এই যে মানে সিদ্ধান্ত, মানে পরস্পর বিরোধী সিদ্ধান্তটি, এটি কি সরকারের সিদ্ধান্তটি সঠিক কিনা, এই বিষয়ে একজন মুক্তিযোদ্ধা আমি হিসেবে। খুব গুরুত্বপূর্ণ একটি কথাটি। তো তুমি যেমন আমাকে বলেছো যে আমি 1971 সনে মুক্তিযুদ্ধের সময় স্বেচ্ছাসেবক এবং এখন জি। স্বেচ্ছাসেবক। তা আমি সেই 1971 সনের থেকেই আমি একটা উদাহরণ দিতে চাই। যেমন আমরা মুক্তিযুদ্ধের সময়, যেমন পাকিস্তানিদের একটা ক্যাম্প আমরা অ্যাটাক করতে যাব। এখানে আমাদের জানা আছে যে আমাদের যে 1 মাসের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে অ্যাটাক করতে গেলে আমাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, এবং আমরা এখানে বেশ কয়েকজন আহত হব বা আমাদের আহ, আমরা মারাও যেতে পারি। এই চিন্তা ভাবনা করেও কিন্তু পাকিস্তানিদের এই ক্যাম্প আমরা আক্রমণ করেছি। কারণটা হলো এটাই, যে এটাই যেন প্রকাশ পায় সারা পৃথিবীতে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আছে। তো রাষ্ট্র জানে, মানে আমাদের পিছনে যে মুজিবনগর সরকার, তারা জানে, সেক্টর কমান্ডাররাও জানে, সাব সেক্টর কমান্ডাররা জানে, এবং কোম্পানি কমান্ডার নিজেও জানে যে এখানে ক্ষতি হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু যুদ্ধ। এই যে এখন যে সময়ে যে রাষ্ট্রের কি ব্যর্থতা, যেমন যখন 40 জন প্রতিদিন মারা যাচ্ছে, 60 জন মারা যাচ্ছে, 70 জন মারা যাচ্ছে, যখন 100 পার হয়ে গেল এবং সিদ্ধান্ত আসলো যেমন গতকাল থেকে শাটডাউন, তো এই সময়ে আগে কি দিতে পারতো না?
হ্যাঁ, এই প্রশ্নটা হলো এই জায়গায় যে ওই যে সেই ৭১-এর সেই উদাহরণের মতো। কেন? আমার এই যে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের মধ্যে যাচ্ছে তারা, ফিরে আসলে কিন্তু তার চিকিৎসা করতে হবে, তাকে খাওয়াতে হবে, বাঁচাতে হবে। মুজিবনগর সরকার সেক্টরে যারা আছে সবাইকে খাওয়াতে হবে, পড়াতে হবে। তো এরকম দেশে ওই সময় যে সাধারণ মানুষ যারা আছে, ১৭ কোটি মানুষের জীবন মানকে কিন্তু চলমান রাখতে হবে। এই একটা বিষয় আছে। এইটাকে আমরা যদি সামগ্রিকভাবে দেখি যে সরকারের যে ব্যর্থতা, এটা আমার মনে হয় যে আমরা বিভিন্ন টক শোতে, বিভিন্ন অনুষ্ঠানে সরকারের এই ধরনের ব্যর্থতার কথা বলে ফেলি। আমি এইটার উত্তর এখন দিতে চাই না। এই উত্তরটা পাওয়া যাবে আমরা যখন নাকি করোনা মুক্ত হয়ে যাবে। কোন দেশ কতদিন লকডাউন দিয়ে, কত লোক ক্ষতি হয়ে, কত সম্পদ নষ্ট করে, দেশের মানুষের সংখ্যা অনুযায়ী কোন দেশ কিভাবে বেঁচে গেল, এটাও কিন্তু এক সময় পরিসংখ্যান প্রবন্ধ আকারে আসবে, গবেষণায় আসবে। আমার মনে হয় বাংলাদেশ সেই সময়ে পৃথিবীর অনেক বড় বড় গবেষক যারা আছে বিভিন্ন প্রবন্ধ লিখবেন, এবং হয়তো এই করোনার এই যে আমি যে কথা দেখাও আমার যে জায়গাটা বললাম সেই জায়গাটা নিয়ে গবেষণা করতে অনেকে হয়তো পিএইচডি হতে পারে, গবেষণা করে হয়তো ডিগ্রি অর্জন করতে পারে। এই বাংলাদেশটি হবে ওই ডিগ্রি অর্জনের একটি। জি। তো দাদা আরেকটি প্রশ্ন, এটা আমার ব্যক্তিগত ভাবে আমি উপলব্ধি করেছি যে করোনার যে মানে করোনাকে মোকাবেলা করার জন্য প্রশাসনিক ভাবে প্রশাসনের কর্মকর্তারা মাঠে আছেন, পুলিশ বাহিনী আছেন, আর আমাদের যারা ফ্রন্ট লাইনার একেবারে যাদেরকে মানে আমরা করোনার জন্য যাদের মানে দরকার আর কি, যাদেরকে সেই চিকিৎসকরা আছে, এই চিকিৎসকদের প্রতি কিন্তু প্রথমে অবহেলা করা হয়েছে। এই চিকিৎসকরা যাবে, তাদের জন্য সুরক্ষা সামগ্রী, আপনি একজন মানুষকে যুদ্ধ করতে পাঠিয়েছেন, প্রতিপক্ষের কাছে এলএমজি আছে, রাইফেল আছে, আপনার শর্ট গান আছে, সবকিছু আছে প্রতিপক্ষকে, আপনি আপনার পক্ষ থেকে একজন যোদ্ধা পাঠিয়েছেন, তাকে কিছুই দেননি, কিংবা তার হাতে একটি লাঠি দিয়ে দিয়েছেন, সাধারণ একটি লাঠি। এখন লাঠি নিয়ে এই যে চিকিৎসকরা যে প্রথমে কত মূল্যবান মূল্যবান সম্পদগুলো আমাদের কাছ থেকে চলে গেল, এই যে চিকিৎসকদের প্রতি কিন্তু প্রথমে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি অবিচার করা হয়েছে, অবহেলা করা হয়েছে, এবং এই চিকিৎসকদের জন্য যে বিষয়গুলো দরকার ছিল দেওয়ার, আর সেই বিষয়টি দেয়নি। আরো একটি বিষয়, করোনার যে জীবাণু, করোনার তো একটি ব্যাপার, এখানে অর্থনৈতিক ব্যাপার আছে, বা রাষ্ট্রীয় ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে, সবকিছুর ব্যাপারে। তারপরে এটি হচ্ছে একটি স্বাস্থ্যগত সমস্যা, অর্থাৎ এটি স্বাস্থ্যের ক্ষতি করে। এই স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্যগত একটি বিষয়ে, অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্য গবেষক কিংবা চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়ে এখানে কিন্তু আমলাতান্ত্রিক ভাবে এটি একটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তখনও কিন্তু দেখা গেছে এই যে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে করোনা দ্বারা আক্রান্ত হয়েছে অনেক মানুষ। আরো একটি বিষয়, আহ, এই করোনাকে মোকাবেলা করার জন্য তো বিশাল শক্তি দরকার, সামাজিক শক্তি। সেই সামাজিক শক্তিটা কিন্তু আসতে পারতো রাজনৈতিক শক্তি থেকে। বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, সে একেবারে রাজধানী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত তাদের কর্মী বাহিনী আছে। এই কর্মী বাহিনীদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এটাকে একটা মোকাবেলা করতে পারতো, সচেতন মানুষকে সচেতন করবার জন্য একটা কাজ করতে পারতো। সেরকম ভাবে রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমরা ওইভাবে পাইনি। অল্প অল্প কাজ তারা করেছে, কিন্তু ওইভাবে করেনি। যদি করত, রাজনৈতিক দলগুলো যদি ওইভাবে এখন সম্মিলিতভাবে যদি এটির মোকাবেলা করতো, তাহলে কি হতো? এখানে কি রাজনৈতিক দলগুলোর কোনো ব্যর্থতা আছে কিনা, সেটি আমি বারবার ব্যর্থতার কথা বলছি, কারণ বারবার কোনো এক জায়গায় ভুলের কারণে আমাদের সব প্রিয় মুখগুলোকে হারাচ্ছি আমরা, আমাদের পিতা মাতাকে হারাচ্ছি, আমাদের সন্তানদেরকে হারাচ্ছি। এই যে গতকাল একটি মানে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল, একটি পরিবারের একটি নারী মারা গেল, 25 বছর বয়সী নারী, 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, আর তার 3.5 বছরের একটি ছেলে আছে। এই যে এখানে তো তিনটি মানে প্রাণ, মানে একটি হচ্ছে 3.5 বছরের বাচ্চাটি তার মাকে হারিয়ে সে অসহায় হয়ে গেল, তার জীবনও একরকম শেষ। তারপরে যেটি হলো একসঙ্গে দুইটি প্রাণ চলে গেল। এইগুলো হচ্ছে যে আমাদের আসলে এখানে কোনো ব্যর্থতা আছে কিনা,
আমাদের কোনো ভুল আছে কিনা, আমরা ভুলটাকে সামনে আনতে চাই। সেই ভুলটা হয়তো আমরা কোনো ভুলের কথা বললে আপনার মুখ থেকে আসুক কিংবা আমার কথা থেকে আসুক, সেই ভুলটা নিয়ে বিতর্ক হতে পারে, এটা আগেও বলেছি আমি। সেই আলোচনা থেকেই আমরা সমাধান পেতে চাই। আমাদের যে আজকের এই যে আয়োজন, এই আয়োজনটা একটু ক্ষুদ্র আয়োজন। এই আয়োজনের হয়তো কোনো দাম নেই, হয়তো কোনো মূল্য নেই, হয়তো কেউ দেখছে না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ হয়তো এটি দেখছেই না, এই কয়েকজন মানুষ দেখছে। আবার এরকমও হতে পারে এখানে কোনো আলোচনায় এমন কোনো আলোচনা চলে আসতে পারে, সেটি রাষ্ট্রীয়ভাবে আলোচনা চলে আসতে পারে। এখান থেকে পরামর্শ কিংবা কোনো যদি সুযোগ থাকে, একটি কথা কিংবা একটি বাক্য নিয়ে সামাজিকভাবে যদি এটি প্রতিরোধ করা যায় এই করোনাকে মোকাবেলা করার জন্য, আমরা তো যেভাবে পারি, ওই যে বঙ্গবন্ধু যে কথাটি বলেছিলেন, তোমাদের হাতে যাই কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এখন আমাদের কথা হচ্ছে যার যা সামর্থ্য আছে, এবং সামাজিকভাবে প্রশাসনিকের চাইতে, রাষ্ট্রের চাইতে আমরা যে জিনিসটি দেখেছি একজন সমাজ কর্মী হিসেবে, যে সামাজিকভাবে কিন্তু একজন মানুষ আরেকজনের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে সামাজিকভাবে একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া, এই যে আজকের কথা বলি আমি, আমরা অক্সিজেন দিচ্ছি মানুষকে, করোনা আক্রান্ত মানুষদেরকে অক্সিজেন দিচ্ছি। গতকাল রাতেই আমাদের অক্সিজেনটি ফুরিয়ে গিয়েছিল, আমাদের যে কটি সিলিন্ডার ছিল। সকালে যখন বললাম যে আমাদের অক্সিজেন সিলিন্ডার নাই, বারবার ফোন আসছে, কিছু মানবিক মানুষ আমাদেরকে আহ, কথা দিল, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল। এই যে সেটির দাম কত তারা দেখছে না, একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছে, এবং তারা বলছে অক্সিজেনের অভাবে কিংবা শ্বাসকষ্টের জন্য যেন কোনো মানুষের মৃত্যু না হয়। এই যে সামাজিক ভাবে একজন মানুষের পাশে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যাপারটি, সেখানে সামাজিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, প্রশাসনিক শক্তি, কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? আমি তোমার একটি কথায় ফিরে আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের কোনো ব্যর্থতা আছে কি। আমরা কিন্তু রাজনৈতিকভাবে একটি মানচিত্র দেশ স্বাধীন করেছি। রাজনৈতিক সিদ্ধান্ত, মুক্তিযুদ্ধকে থেকে রাজনৈতিক সিদ্ধান্ত। তো এই করোনা সময় যে রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে আসতো এবং তারা যদি করোনাকে মোকাবেলার জন্য যদি একটা কর্মসূচি গ্রহণ করত। আমি এই কথা বলছি না যে রাজনৈতিক দলের সবাই ঘরে বসে আছে, এই কথা আমি বলছি না, রাজনৈতিক দলের অনেকেই এগিয়ে এসেছে। কিন্তু করোনার জন্য যে রাজনীতিটা, যে দল যে রাজনীতিটি করবে সেটি এরকম যদি হতো, যেমন আমি লক্ষ্য করেছি যে ঢাকায় করোনা আক্রান্ত হয়েছে একটি দলের একেবারে শীর্ষ পর্যায়ের একজন, থানা পর্যায়ের একজন, তাকে অ্যাম্বুলেন্সে করে, হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, বিশাল বড় হাসপাতালে। তারপর তিনি সেইখানে চিকিৎসা নিয়ে তিনি আবার ফিরে এসেছেন। তারপর দেখা গেছে যে এমনও ব্যক্তি আছে, ব্যবসায়ী, তার অর্থ আছে, তিনি কেবিনে চিকিৎসা পাচ্ছেন, তার অর্থ আছে, তিনি হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্সে করে দেশ থেকে, অনেকে দেশ থেকে বিদেশেও চলে গেছে, এমনও ঘটনা আছে। এই যদি রাজনৈতিক দল যদি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারত, যে না, আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থাটা হবে সেটি হবে সার্বজনীন, রাজনৈতিক দল এই কাজটি করতে পারত। যেমন গ্রামের যে মানুষটি যে ভ্যানে করে তার বাবাকে নিয়ে, একদিকে মা একদিকে সন্তান, ভ্যানে করে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই রাস্তায় যে কোনো সময় সে প্রাণ ত্যাগ করতে পারে, এই রোগীটি কিন্তু প্রাধান্য পাবে, তাকে খেয়াল করতে হবে। অনেক স্বেচ্ছাসেবী আছে, অনেক ব্যক্তির ফেসবুক আছে, আমরা এই অনুষ্ঠানগুলি দেখি, এমন একজন রোগীকে নিয়ে সে ময়মনসিংহ এর দিকে আসছে, ব্রিজের এখানে যানজটে আটকা পড়ে আছে। এই যে রাজনৈতিক দলের যদি কর্মসূচি থাকতো, সেইখানে যদি এরকম স্বেচ্ছাসেবক থাকতো, তাদের তো দল বড়, তাদের তো সংখ্যা বেশি, তারা যদি ওই যে ছোট ছোট কাজগুলিকে, যে গ্রামের কোথায় এরকম একটা রোগী, আনো তাকে আগে একেবারে গ্রাম থেকে নিয়ে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত
চিকিৎসা সামগ্রী যা কিছু লাগবে একেবারে A to Z আমরা আছি, আমার দল আছে যে ইউনিয়নের একেবারে। নেতা পাঠালো থানার উপজেলার নেতার কাছে, না, গ্রাম পাঠালো ইউনিয়নে, হ্যাঁ, থানা থানা থেকে থেকে জেলার নেতা জেলা নেতা সমন্বয় করবে। জেলার নেতা তখন বলল যে আমার এই গ্রামের মানুষ যেন সুচিকিৎসা পায়, আমরা তাদের পাশে আছি। আমরা জেলার যিনি আছেন তিনি বলবেন যে তোমার কাছ থেকে যে রুগীটি পেয়েছি এই রুগীটি আমার, এর সিদ্ধান্ত আমার, এর বাঁচা মরার বিষয় যা কিছু আছে লাগে আমি ব্যবস্থা করব, এটা আমার দায়িত্ব। তাকে সুস্থ করে তাকে আবার ফিরিয়ে দিলে, মানে তাদের যে সোচ্চার হওয়ার যে বিষয়টি সোচ্চার ছিল সেই সোচ্চারের বিষয়টি আমরা পাইনি, এটি আমাদের জন্য দুঃখজনক। রাজনৈতিক ভাবে সেরকম পাওয়া যায়নি আর কি। হয়তো আমাদের কথা শুনলে হয়তো তারা না, আমি যে কথাটা বলছিলাম যে আমরা যখন রাজনৈতিক দলের মিছিলে যখন দেখি যে শত সহস্র মানুষ থাকে, এই যে কর্মীরা থাকে, এই ক্ষেত্রে থেকে যদি এই 100 কর্মীকে যদি এই ময়মনসিংহ শহর থেকে ভাগ করে 100 যদি পাই, 100 এরকম যে গ্রাম থেকে ইউনিয়ন থেকে থানায় আসছে ওই যে ভ্যানে করে, তারপরে জেলা পর্যায়ে যিনি আছেন তিনি বলবেন যে এই রোগীর দায়িত্ব আমার, একেবারে মেডিকেলের যে কোনো চিকিৎসা, যে কোনো ধরনের চিকিৎসা, যে কোনো ধরনের ঔষধ সেবা সবকিছু পেবে। তো আমরা দাদা আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ টিভি বিডির আজকের বিশেষ আয়োজন সঙ্গে আলী ইউসুফ। আমাদের আজকে করোনা যোদ্ধা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, তারপর তিনি মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা বিমল পাল। সাম্প্রতিক সময়ে করোনা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি মাঠে থাকার জন্য তার নামের সঙ্গে যুক্ত হয়েছে করোনা যোদ্ধা। সেই করোনা যোদ্ধা আমাদের আজকের আয়োজন ছিল, আজকের প্রথম আয়োজনে আমরা তাকে এনেছি। এরপরে শুক্রবার ঠিক 8:30টার সময় একই সময়ে আমরা আরেকজনকে আনবো। কাকে আনছি সেই বিষয়টি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এবং দাদার কথা দিয়ে আমরা আজকে শেষ করব যে সকলের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে আপনি শেষ কথাটি বলবেন, কিভাবে একজন মানুষ তাকে নিজেকে সুরক্ষা করবে এবং পরিবারকে সুরক্ষা করবে। প্রিয় দর্শক, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সঠিকভাবে মাস্ক পরুন এবং মাস্ক পরার সময় অবশ্যই দেখবেন মাস্কটি সঠিক হয়েছে না। সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে, সেই লকডাউনের নিয়ম কঠিন লকডাউন কঠিনভাবে পালন করুন। দাদা আপনি শেষ করে দেন কথা বলতে বলতে, সামাজিকভাবে পারিবারিকভাবে কিভাবে একজন মানুষ নিজেকে রক্ষা করবে, তার পরিবারকে রক্ষা করবে। হ্যাঁ, আমি এই যে কঠোর লকডাউনের মধ্যে যদি প্রয়োজন না পড়ে তাহলে আমি ঘর থেকে না বের হয়, আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি ঘর থেকে ফিরে এসে আপনার যে কাপড়গুলো আছে সেগুলো আপনি বাথরুমে রেখে গোসল সেরে ঘরে আসুন এবং ভালো করে এগুলোকে ধুয়ে রোদ্রে শুকাতে দিন এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি সাবান জল দিয়ে আপনি নিজেকে রক্ষা করুন এবং যে নিয়ম মতো যে কথাটা বলছি দাদা নিয়মের কথা বলছেন, নিয়মের মতো ওই যে যেমন